আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসা, এটা আমাদের দলের একটা বড় শক্তি। আমরা সবসময় চেষ্টা করি প্রেসিডেন্ট জিয়া থেকে শুরু করে দেশের জন্য কিছু করা, কল্যাণ করা। আমাদের প্রেসিডেন্ট জিয়া আপনারা জানেন যে সময় দেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল, সেই সময় তিনি সামনে আসছেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি, তাই না? ওইটাকেও তারা পাল্টায় দিতে চাইছে। জিয়া নাকি স্বাধীনতার ঘোষণা দেয় নাই, এইসব মিথ্যা কথা তারা প্রচার করছে, তাই না? এবং সেই প্রেসিডেন্ট জিয়া পরবর্তীকালে তিনি দেশের কল্যাণের জন্য এমন কতগুলো কথা কাজ করতেন, যে কাজগুলো আমরা এখনো করতে পারি না। তিনি প্রথম এই দেশের সংবিধানের মধ্যে, যেহেতু দেশের 93% মানুষ মুসলমান, সেই কারণে তিনি এটাতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি প্রথম যিনি এই সংবিধানের মধ্যে, কনস্টিটিউশনের মধ্যে আল্লাহর উপরে অবৈধ আস্থা বিশ্বাস, এই কথাটা তিনি সংযোজন করেছিলেন। তিনি প্রথম যিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, তাই না? তিনি প্রথম যিনি, এই যে সাংবাদিক ভাইরা এখানে আছে, তখন কিন্তু সমস্ত সংবাদপত্র বন্ধ হয়ে গিয়েছিল। এই হাসিনার বাবা শেখ মুজিব ছিল, তিনি সেটাকে করে দিয়েছিলেন, অর্থাৎ সংরক্ষণের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এই যে গার্মেন্ট ফ্যাক্টরি, আপনার শুনলে আমাদের সব বেশি কম করে, বেশিরভাগ মেয়েরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, শুনছেন না? আমাদের দেশের যে আয় হয়, যে আয়টা আমরা করি, তার বেশিরভাগ আসে কিন্তু আমাদের এই গার্মেন্টস ফ্যাক্টরি থেকে। সেটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শুরু করা। এই যে বিদেশে লোক যাওয়া, আপনার সৌদি আরব, ওমান, তারপরে আপনার দুবাই, এই সমস্ত অঞ্চলের লোক দিয়ে তারা কাজ করে দেশে টাকা পাঠায়, এদেরকে বলে রেমিটেন্সের টাকা আসে, ওটাও কিন্তু আমাদের দেশের একটা খুব বড় আয়। এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করছে। অর্থাৎ ভালো কাজগুলো তিনি সব শুরু করেছেন। আর আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, তিনি যখন আসলেন, তিনি কি করলেন? তিনি মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস 10 পর্যন্ত বিনা বেতনে লেখাপড়া করতে পারবেন, সেই সুবিধা তিনি ঠিক করে দিচ্ছেন। যার ফলে আজকাল আমাদের মেয়েরা অনেক বেশি পড়াশোনা করে, তাই না? পড়াশোনা করে তারা চাকরি বাকরির সুযোগ সুবিধা পাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ গত 15 বছরে আপনাদের এই ঠাকুরগাঁ সদরে দুইটা ভাগ করে ফেলছে। একটা ভাগ হচ্ছে আওয়ামী লীগ, আর একটা ভাগ হচ্ছে বিএনপি। বিএনপির কোন লোক চাকরি পাবে না, গোষ্ঠীর মধ্যে যদি কেউ থাকে তাও চাকরি পাবে না, মসজিদ হবে না, মসজিদে কোনো টাকা দেওয়া হবে না, বিএনপির কোন স্কুলে, কোন মাদ্রাসায়, কোন কলেজে টাকা দেওয়া হবে না। এগুলি করছে না কি? আখড়া করে কই আছে পয়সা নাকি তোমার? আওয়ামী লীগ আমাদের টাকা পয়সা হিসাব নাকি পয়সা দিত? চিরানন্দ তো পায়নি, কারণ চিরানন্দ বিএনপি, আখড়া করে পাইছে, পায়নি। রুইয়াও একই অবস্থা, যারা শুধু আওয়ামী লীগ করছে তারা পাইছে, তারা কেউ কিছু পায়নি, যতই বলুক, আমি দেখছি আপনার। আর যে স্কুলটা বিএনপির হাত দিয়ে তৈরি, ওটা তো পায়নি। ব্যারিস্টার জমিউদ্দিন সরকার স্কুল আছে না আমাদের জব্বর সাহেবের, দিছে কোন অনুদান? কোনদিন অনুদান দেয়নি, পাশেই কিন্তু জব্বরের চাকরি ছিল, এখন তো চেয়ারম্যান হয়ে গেছে, ভালো, আরো ভালো করবে ইনশাআল্লাহ। সবাই আমার ছাত্র, এই একটা সুবিধা। আমার সুবিধাটা হচ্ছে যে আমি যখন কলেজে শিক্ষকতা করেছি, সবাই আমার ছাত্র। এই একটা সুবিধা আমি আমার রাজনীতিতে পেয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। এই দলটাকে তারাই করতেছে, তারাই চালাচ্ছে, যে পয়গাম বসে আছে, তুহিন বসে আছে, হামিদ তামিদ তাহান্দু, সব আমার ছাত্র, মাসুদ, ওরাই কিন্তু এই দলটা হাঁটান। আমি তো আপনার আউটসাইডে রয়েছি, এখন মাঝে মাঝে আসি, যাই গিয়া, তাও অল্প দিন, আপনাদের সঙ্গে দেখাও হয় না আমার, ঠিক না?
দেশে বিএনপির কাজ করতে গিয়ে আপনাদের সঙ্গে আমার এই একটা বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদ হইতে নাকি বলেন না, বিচ্ছেদ হইতে? ইনশাআল্লাহ আমিও ভাবি বিচ্ছেদ হয় না, টিভিতে থেকে এই জন্য বিচ্ছেদ হয় না নাকি? আচ্ছা, দেখা যায় অন্তত। আচ্ছা, আমি এখন যে কথাটা আপনাদের বলতে যাবো, যেটা অনেক খারাপ সময় আমরা পার করে আসছি, তাই না? 15টা বছর আমাদের উপর দিয়ে অনেক অত্যাচার দিচ্ছে, এই বিএনপির উপর দিয়ে অনেক, আর বিয়ের সমর্থক তারা, আর চেয়ারম্যান আরো বেশি, মামলা মোকদ্দমা শেষ নাই, ও মামলা আসামি অপরাধ একটাই বিএনপি করে। তো এখন এই 15 বছর পর আমরা চেষ্টা করছি মামলাগুলো যেন আমরা সামলাতে পারি, আমাদের নির্দোষ লোকেরা যেন কোনো সাজা না পায়, সেইভাবে আমরা আপনার কোর্ট কাছারি আমরা দেখি, আমার নেতারা সবাই তারা সেগুলো দেখি, এবং আল্লাহর হুকুমে সমস্ত মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। কতগুলো শেষ হয়ে গেছে, বাকি যেগুলো হয়নি সেগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা তো পুরোনো অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদেরকে তো নতুন করে সামনের দিকে তাকাতে হবে, তাই না? আমাদেরকে এই বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে, যাতে করে বিএনপি ভবিষ্যতে দেশের আরো বেশি কাজ করতে পারে। চিরারঙের যে স্কুলগুলো হয় নাই, বিল্ডিং হয় নাই, টাকা পায় নাই, মাদ্রাসা মসজিদ হয় নাই, সেগুলোকে যেন আমরা করতে পারি, আরো লুটপাট করে নিয়ে গেছে, সেগুলোকে যেন আমরা ঠিক মতো করতে পারি, তার ব্যবস্থা করতে হবে, তাই না? আমরা সেই কাজটা করব। আমাদের এই চিরারঙের কিছু এলাকা আছে, এই এলাকাতে পানির খুব অভাব, মানুষ চাষাবাদ করতে পারে না। এই সমস্ত এলাকাগুলোতে আমরা সেচের ব্যবস্থা করবো, ডিপ টিউবের ব্যবস্থা করবো, যাতে পানির ব্যবস্থা। রাস্তাঘাট যেগুলো হয়নি সেগুলো ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় কথা ভাই, যে আমাদের এই যে বেকার ছেলে মেয়ে অসংখ্য, চাকরি বাকরি নাই, ছেলেপেলেদের মাস্টার্স করে বাইরে কোনো চাকরি বাকরি নাই, এদের চাকরি বাকরি দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। মা বোনেরা এবং বন্ধুরা, ভাইয়েরা, এবার আমাদের সবচেয়ে বড় মনে করতে হবে, এই অল্প সময়ের মধ্যে আমাদের নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। নির্বাচন দিতেই হবে, আজকে হোক আর কালকে হোক, দিতে হবে না ভাই? 15 বছর তো আমরা ভোট দিতে পারি না, পাশে আমরা ভোট দিয়ে পড়ছে, তো ভোট তো আবার 15 বছরের পরে আসতেছে, আমাদেরকে ভোট দিতে হবে। সেটা দেরি হতে পারে, আগে হতে পারে। সরকার আমরা সবাই মিলে কিছু সংস্কারের কাজ করতেছি। ওই আপনার যখন পুকুর মধ্যে যায়, পানি থাকে না, তখন কাটে এনে আবার আপনার থেকে পানি আনতে হয় না, এখন এটাকে পানি আনতে হবে এই দেশটাকে। এই দেশটাকে সংস্কার করে আবার কাজ করার মতো উপযোগী করে গড়ে তুলতে হবে। যে জায়গায় খারাপ আছে সেটাকে ভালো করতে হবে। সেই কাজটা আমরা 31 দফা দিয়েছি আমাদের দল থেকে, তার কমিশন দিয়েছি। সেখানে আমরা সেটাকে চাই যে সেইভাবে কাজ করে অতি দ্রুত নির্বাচনটা হোক। কিছু কিছু মানুষ চেষ্টা করতেছে নির্বাচনটা দেরি হোক, না হোক। কেন? এগুলো না হলে ওদের সুবিধা, ওরা আরো দুষ্কর্ম করতে পারবে, আরো চুরি চামারি করতে পারবে, এই সমস্ত সুবিধা তাদের আছে। আওয়ামী চুরি করে শেষ করে দিয়ে গেছে, 26 লক্ষ কোটি টাকা চুরি করছে। একটা 2টা টাকা না, আমি গুনিবা পারিনি, আপনারা পারবেন কিনা জানি না। 26 লক্ষ কোটি টাকা। একটা দেশে আর কি থাকে, এমনি গরিব দেশ আমাদের, এরা লুট করে বিদেশে পাচার করে, বিদেশে বাড়ি ঘর তৈরি করতে, ব্যবসা বাণিজ্য করতে, ছেলে মেয়েদের লেখাপড়া করছে, আর আমার স্কুল থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। এই যদি অবস্থা হয়, সেই দেশে আওয়ামী লীগকে আর কেউ চাইবে? মানুষ আওয়ামী লীগকে আর ভোট দিবে? আমরা এই ঝাঁকুড়া অঞ্চলের মানুষ সবসময় কিন্তু আওয়ামী লীগ প্রধান আমাদের প্রতিপক্ষ পাইছি, তাই না? এবং এই এলাকার অনেক মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিতে, কিন্তু এখন দেখবেন এখন আর আওয়ামী লীগকে কেউ ভোট দিতে চাইবে না। কারণ গত বছরগুলোতে তারা যে একটা অবস্থা তৈরি করছে, সেই অবস্থাতে এই দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না। তো আমরা
সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিব, দলটাকে আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব। এবং একটা কথা আবার আমি বলতে চাই, সবটাকে বলে আসছি, আমরা তো আছি, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, তাই না, মা বোনেরা আছে, তাই তো, তাদেরকেও যেন আমরা একইভাবে দেখি, আমাদের পাশাপাশি দেখি, সেই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তাদের মধ্যে যেন কোনো ভয় ভীতি কাজ না করে, আমরা যেন তাদের কাছে ভাইয়ের মতো, বন্ধুর মতো গিয়ে পাশে দাঁড়াতে পারি, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কারণ আমরা একই মাটির সন্তান, একই বৃত্তে দুটো ফুলের মতো। আমাদের দায়িত্ব হচ্ছে যে তাদের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াবে। আমার একটা ঘটনা মনে পড়লো, অনেকদিন আগে, তখন আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমি তো অনেক কিছু করছি, পৌরসভার চেয়ারম্যানও ছিলেন। সেটা চেয়ারম্যান ছিলাম, ওই সময় একটা ঘটনা ঘটলো, বাবরি মসজিদ অযোধ্যাতে, মনে আছে, বয়স্ক মানুষেরা আছে, ভারতের বাবরি মসজিদ ভেঙে দিল। তখন আমাদের বিএনপি সরকার ছিল, বেগম খালেদা জিয়ার প্রথম সরকার। উনি ঘাবড়ে গেলেন যে বাবরি মসজিদে একটা মসজিদ ভেঙে দেওয়া বাংলাদেশে তো এখন খুব বিপদ হয়ে যাবে, একটা কমিউনাল রায়ট শুরু হয়ে যেতে পারে। এই চিন্তা করে তিনি সমস্ত জেলাগুলোতে জেলা প্রশাসকদেরকে, পুলিশ এসপিদেরকে সবাইকে বললেন যে সবাই অ্যালার্ট হয়ে যাও, বিএনপি নেতাদেরকে সবাইকে বলে দাও, সবাই মন্দিরগুলো পাহারা দিবে, হিন্দু পাড়া বহরদিকে পাহারা দিবে। আমি যখন পৌরসভার চেয়ারম্যান, সেই কারণে আমাকে তখন ডিসি সাহেব ছিলেন একজন চাকমা ডিসি, আপনাদের মনে থাকতে পারে, উগোজেন, খুব ভালো মানুষ ছিলেন। উনি আমাকে ফোন করে বললেন যে মির্জা সাহেব, আমি তো নিজেই অমুসলিম, আমি কিছু বলতে গেলে তোকে আরো বড় বিপদ হয়ে দাঁড়াবে, আপনি একটু আসেন, অনেক রাত্রি, একটু আসেন, আপনি আমাকে সাহায্য করেন। আমি রাত্রি গেলাম তার বাসায়, আমাকে বললেন যে আমি এখন কি করতে পারি। তাই বলে আপনি কাজ করেন, কালকে ইতিমধ্যে জামাতে ইসলাম আবার মিছিল বের করছে যে তারা প্রতিবাদ মিছিল বের করবে। মসজিদ ভাঙার পর মিছিল বের করা মানে কি, ওটা একটা ভয়ঙ্কর ব্যাপার না? মিছিলটাকে ঠেকানো যাবে? ঠেকানো যাবে, ও অনেক খারাপ কাজ করে ফেলবে, তাই না? তো তখন আমি বললাম যে কালকে তো শুক্রবার আছে, আপনি আজকে রাত্রে পারলে আজকেই আমাদের মৌলানা তমজুদ্দিন সাহেবকে একটু তুলে নিয়ে আসেন, আমরা ওনাদের সঙ্গে একটু পরামর্শ করি। মৌলানা তমজুদ্দিন সাহেবকে রাত্রেই তুলে আনা হলো ডিসির বাসায়। উনি সব শুনে বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। উনি যখন পরামর্শ দেন যে কালকে সকাল 10টার মধ্যে আপনি সমস্ত ইমামদেরকে ডাকেন, মসজিদের যারা ইমাম আছে সেই ইমামদেরকে ডাকেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। আর আমি যেহেতু পৌরসভার চেয়ারম্যান, আমাকে বললেন আরো তুলে থাকবা। সবাইকে ডাকলেন, ডেকে দরজা বন্ধ করে 10টার সময় তিনি সবাইকে বললেন কালকে যাতে কোনো মিছিল না হয় সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে, আপনাদের বয়ানের মধ্য দিয়ে যে ওয়াজ করবেন খুতবার আগে, সেই ওয়াজের মধ্যে এমন ভাবে বলতে হবে যে এটা করাটা আমাদের খুব অন্যায় কাজ হবে। আমাকে বললেন তুমিও পরামর্শ দিয়ে চলে আসো নামাজ পড়তে। আমি পরামর্শ দিয়ে নামাজ পড়তে। তো মৌলানা তমজুদ্দিন সাহেব প্রথমে অযোধ্যা বাবরি মসজিদ ভাঙার খুব প্রতিবাদ করলেন, অন্যায় বললেন। তারপরে তিনি বললেন কিন্তু আমরা কি তাই করবো, ওরা যা করছে আমরা কি তাই করবো? তারপরে উনি বললেন যে কোরআন শরীফে খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আমানত যারা খেয়ানত করে তারা মুসলমান না। আর হিন্দু সম্প্রদায় যেহেতু আমাদের মাইনরিটি, সংখ্যালঘু, তারা হচ্ছে আমাদের কাছে আমানত, তাদের কোনো কিছু নষ্ট করা হচ্ছে না, খেয়ানত করা হবে। সুতরাং আপনারা এই অন্যায় কাজে, এই অনইসলামিক কাজে, আল্লাহ যেটা মানা করছে সেই কাজে কেউ যাবেন না, পরিষ্কার করে বললেন। তারপরে তিনি আরেকটা উদাহরণ দিলেন, বললেন যে হযরত আলী একটা ইহুদিদের সঙ্গে একটা যুদ্ধের পরে সন্ধির আলোচনায় বসতে, একটা ইহুদিদের একটা উপাসনালয়, ওখানে যে ছায়া পড়তে, সেই ছায়া
ছায়াতে বসে সন্ধির আলোচনা হচ্ছে, সন্ধির আলোচনা হচ্ছে, সন্ধির আলোচনা চলছে। সেই সময় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। তো আমি তো হজরত আলী বললেন যে আমার তো নামাজ পড়তে হবে, আমাকে একটু জায়গা করে দেন। ওরা বললো তো ইয়ে যে ছায়াটা পড়ছেন না ওখানেই আপনার জানামাজ দিতে হবে। উনি জানামাজটা বিছিয়ে কিছুক্ষণ পর উঠে গেলেন, উঠে দূরে গিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়লেন, ফিরে আসলেন, তখন নিজেরা বললো হুজুর আপনি কি আমাদেরকে অবজ্ঞা করলেন, ঘৃণা করলেন যে আমাদের উপাসনার পাশে আপনি নামাজ আদায় করলেন না? না না তা না, আমি নামাজ আদায় করলাম না এখানে এই জন্য যে আজকে যদি আমি এখানে নামাজ আদায় করি তাহলে এটা তোমার উপাসনায় থাকবে না, এটা একটা মসজিদ হয়ে যাবে। এই যে ইসলামের ব্যাপারটা, এই যে ইসলামিক যে আপনার ধ্যান ধারণা এবং আমাদের পবিত্র ইসলামে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, অন্যের ধর্মের প্রতি সম্মান, অন্যকে আঘাত না করা, অন্য ধর্মের কোনো ক্ষতি না করা, এটা কিন্তু আমাদের ধর্মের সবচেয়ে বড় একটা শিক্ষা এবং আমাদের একটা দায়িত্ব। তাই আমরা যেটা বলতে চাই আজকে আমাদেরও এইখানে এই সময় আমাদেরকে হিন্দু ভাইদের পাশে দাঁড়াতে, তারা তাদের জন্য তারা নিরাপত্তার অভাব বোধ না করে এবং তাদের কখনো ভয় না পায়, সে দায়িত্বটা আমাদের। যাই হোক, বক্তব্য দীর্ঘ করবো না ভাই, আমি শুধু বলি এখন আমাদের সামনে দুইটা জিনিস, একটা হচ্ছে সংগঠনকে আরো শক্তিশালী করা আর নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া। নির্বাচন আমাদের করতেই হবে এবং সেই নির্বাচন আমাদের জয়যুক্ত করতে হবে। বিএনপিকে সরকারে আনতে হবে, বিএনপি ছাড়া এই দেশকে রক্ষা করা যাবে না, খুব পরিষ্কার কথা। বিএনপি পারবে একত্র রক্ষা করতে। তাই আসুন আজকে আমরা সবাই এই শপথ নেই যে যারা আমরা বিএনপি করি তারা তো করি, যারা করি না তারা আসেন বিএনপির সংযুক্ত হন। হিন্দু ভাই বন্ধুর কাছে আমি অনুরোধ করবো আপনারাও আসেন, আমরা একসাথে দল করি, একসাথে একটা দেশ গড়ে তুলি, বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আমাদের নেত্রীদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ আছেন, আপনার সবাই তার জন্য দোয়া করুন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যান। সুস্থ হয়ে তিনি হয়তো খুব শীঘ্রই দেশে ফিরবেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি যেন খুব শীঘ্রই দেশে আসতে পারেন, আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। আর করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া চাই। আর সব শেষ কথা হচ্ছে যে আমরা এমন কিছু করব না যাতে জনগণ আমাদের উপরে ক্ষুব্ধ হয়, এটা ভাই মনে রাখবেন একটু। এই কিছু কিছু মানুষ আছে যারা বিএনপি নাম ভাঙায় কিছু কিছু খারাপ কাজ করার চেষ্টা করে, সেটা আমরা করতে দিব না। আমরা যদি এটা কাউকে পাই আমরা সাথে সাথে তাকে আইনের কাছে সোপর্দ করব, ঠিক আছে? ঠিক আছে তো? আর বহুদিন তো নির্বাচন হয়নি, বুঝছে না? মার্কাতে কি মনে আছে? হয়নি?